এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে সিলেট বোর্ড 2020 সালের প্রশ্নটি সমাধান করব। তোমরা যারা এখন ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। আমাদের যেই প্রশ্নটা আছে সিলেট বোর্ড 2020, এখানে হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে গিয়ে ক এবং খতে কি জিজ্ঞেস করা আছে। কতে জিজ্ঞেস করা আছে যে প্রবাহী ঘর্ষণ কাকে বলে, আর খতে জিজ্ঞেস করা হয়েছে যে কোন কোন ক্ষেত্রে কাজ সংঘটিত হয় না। দেখো যে প্রবাহী ঘর্ষণ কাকে বলে, প্রশ্নটা কী ছিল? প্রথম প্রশ্ন যে প্রবাহী ঘর্ষণ কাকে বলে। তো যখন কোনো বস্তু প্রবাহী পদার্থের মধ্য দিয়ে গতিশীল হয় তখন এর উপর প্রবাহী পদার্থ যে ঘর্ষণ কাজ করে তখন তাকে প্রবাহী ঘর্ষণ বলে। আর একবার দেখো যে কোনো বস্তু প্রবাহী পদার্থের মধ্যে দিয়ে গতিশীল হলে এর উপর যে ঘর্ষণ ক্রিয়া করে, মানে প্রবাহী পদার্থ কর্তৃক যে ঘর্ষণটা কাজ করে তাকে হচ্ছে প্রবাহী ঘর্ষণ বলে। এখন প্রবাহী পদার্থগুলো কি? প্রবাহী পদার্থ হচ্ছে তোমরা হচ্ছে জানো যে যেই সকল পদার্থ প্রবাহিত হইতে পারে সেগুলো হচ্ছে কি প্রবাহী পদার্থ, যেমন তরল বা হচ্ছে গিয়ে বায়ু, মানে বায়বীয় পদার্থ, গ্যাসীয় পদার্থ অথবা তরল পদার্থ। তরল পদার্থ পানি হইতে পারে, গ্লিসারিন হইতে পারে, কেরোসিন হইতে পারে, এগুলো হচ্ছে গিয়ে প্রবাহী পদার্থ। আবার বাতাস বা যে কোনো গ্যাস, এগুলো হচ্ছে কি প্রবাহী পদার্থ। এবং কোনো বস্তুর সাথে যখন এই ধরনের পদার্থের মানে প্রবাহী পদার্থের যখন ঘর্ষণ হয় বা বস্তু যখন এই সকল পদার্থের মধ্যে দিয়ে গতিশীল হইতে চায় তখন কি হয়, ওই বস্তুর সাথে আমাদের প্রবাহী পদার্থের যে ঘর্ষণটা হয় সেই ঘর্ষণটা হচ্ছে গিয়ে প্রবাহী ঘর্ষণ। তো এসে গেল খতে জিজ্ঞেস করা হয়েছিল যে কোন কোন ক্ষেত্রে কাজ হয় না বা কাজের মান শূন্য। তো দেখো, তো চতুর্থ অধ্যায়ে তোমরা নিশ্চয়ই হচ্ছে পড়ছো যে কাজ হচ্ছে গিয়ে বলের মান এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল। তো কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তু যদি সরণ না হয়ে থাকে, অর্থাৎ সরণ যদি শূন্য হয়, সেই ক্ষেত্রে কোনো কাজ হবে না। আবার বলের সাথে 90 ডিগ্রি কোণ যদি সরণ হয় সেই ক্ষেত্রেও কোনো কাজ হবে না, কারণ এই ক্ষেত্রে বলের দিকে সরণের উপাংশ শূন্য হয়। যেমন হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গিয়ে সবাই নিশ্চয়ই এটা হচ্ছে গিয়ে জানো যে কাজের সূত্র, যে কাজের যে মেইন সূত্র যে W ইজ ইকুয়াল টু কাজ, W যদি কাজ হয় তো কাজ ইজ ইকুয়াল টু কত? FS cos থিটা। এইটা হচ্ছে গিয়ে আমাদের কাজের সূত্র। W কাজ ইজ ইকুয়াল টু FS cos থিটা। তো যদি এইরকম হয় যে এস এর মান শূন্য, কোনো সরণ হয় না, বল প্রয়োগ করছি কিন্তু কোনো সরণ হয় না, এস এর মান শূন্য, তাহলে F ইন্টু শূন্য ইন্টু cos থিটা, তাহলে পুরো পোর্শনটাই কত? 0 চলে আসে। আবার যদি এরকম হয় যে আমি বল প্রয়োগ করছি কিন্তু বলের সাথে আমার সরণ হইতেছে কত? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তখন হচ্ছে কত? FS তো থাকবে, এদের একটা ভ্যালু থাকবে cos থিটা, তো থিটার মান হচ্ছে কত? 90 ডিগ্রি হয়ে যাবে। ওকে, তখন হচ্ছে কত? cos 90। তাহলে cos 90-র ভ্যালু হচ্ছে কি কত? 0। 0-র সাথে কোনো কিছু গুণ হলে পুরো জিনিসটাই 0 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কত? আমরা যদি বলের সাথে যদি হচ্ছে কি হয়, সরণটা যদি 90 ডিগ্রিতে থাকে সেই ক্ষেত্রেও কত? কাজ 0 হবে। তো এখানে এই কথাই বলছে। এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা যে কাজ হয় সেই কাজটা হচ্ছে গিয়ে শূন্য, অর্থাৎ কোনো কাজ সম্পন্ন হয় না। এটা তোমাদের আমি একটু হচ্ছে গিয়ে এখানে যদি সে দেখাই, তো কোনো বস্তু যদি বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে, কোনো বস্তু যদি মনে করো বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে, এখানে মনে করো হচ্ছে একটা বস্তু আছে, ঠিক আছে, এই একটা বস্তু ও বৃত্তাকার পথে ঘুরতেছে। ওকে, তো ওর কেন্দ্র থেকে যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন বস্তুটা হচ্ছে কেন্দ্রের দিকে একটা বল অনুভূত হয়, কেন্দ্রের বাহিরের দিকে অথবা কেন্দ্রের ভিতর দিকে। তো বলটা হচ্ছে গিয়ে কেন্দ্রের বাহিরের দিকেই হচ্ছে গিয়ে ফিল হয় বেশি। তো ওর অপোজিটে যে একটা হচ্ছে গিয়ে বল তৈরি হয় সেই বলটা হচ্ছে গিয়ে কেন্দ্রমুখী বল এদিকে। আর বস্তুর যে সরণ, বস্তুর সরণ হচ্ছে গিয়ে সবসময় বৃত্তের স্পর্শক বরাবর। ওকে, তো দেখো সরণের ডিরেকশনটা হচ্ছে কীরকম? সোজা, আর বলের ডিরেকশন কোন দিকে? এদিকে। তো তাদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে কত? 90 ডিগ্রি। তো এইখানে তুমি যদি কাজের সূত্রটা অ্যাপ্লাই করো, FS cos থিটা, থিটার মান কত? 90। সো cos 90-র মান 0, টোটালটা কত? 0 চলে আসবে। অর্থাৎ এই ক্ষেত্রে কেন্দ্রমুখী বল দ্বারা কোনো কাজ হবে না, কেন্দ্রমুখী বল দ্বারা কোনো কাজ হবে না, এটাই এখানে বলা আছে। তো যাই হোক, আমাদের হচ্ছে ক এবং খ হয়ে গেছে। এখন হচ্ছে কত? এখন আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে দেখবো। তো ঘ নম্বর হচ্ছে গিয়ে, গতে হচ্ছে গিয়ে প্রশ্ন হচ্ছে যাওয়ার আগে আমরা হচ্ছে উদ্দীপকটা একটু দেখে নিই যে উদ্দীপক হচ্ছে আমাদের কি জিজ্ঞেস করা আছে। যে এখানে হচ্ছে দেখো দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 আছে। সো আমাদের গতে জিজ্ঞেস করা হয়েছে যে দৃশ্যকল্প 2 এর আলোকে বিকৃতি নির্ণয় করো। তো আগে আমরা দৃশ্যকল্প 2টা হচ্ছে কি পড়ে আসবো। তো এখানে যদি তাকাই দৃশ্যকল্প 2, এখানে কি জিজ্ঞেস করা আছে যে 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করায় তারটির দৈর্ঘ্য হয় 50.02 সেন্টিমিটার। এটুকু হচ্ছে বলা আছে, আর কিছু বলা নাই। কি বলছে আরেকবার দেখি যে 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তারে দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করা হয় তারটির দৈর্ঘ্য হয় কত? 50.02 সেন্টিমিটার। গত জিজ্ঞেস করা হয়েছে বিকৃতি নির্ণয় করো। আচ্ছা, বিকৃতি যেই পার্টটা, এটা হচ্ছে গিয়ে তোমাদের পঞ্চম অধ্যায়ের
একটা হচ্ছে গিয়ে পার্ট। তো ওইখানে হচ্ছে দেখো যে বিকৃতি জিনিসটা কি। মনে করো হচ্ছে গিয়ে এইখানে একটা তার বা একটা সুতা বা একটা রাবার যে কোনো কিছু একটা হচ্ছে গিয়ে আছে, ওকে। তো এর শুরুতে হচ্ছে গিয়ে যে দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে থাকবে, এই দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে কত L1, শুরুর দৈর্ঘ্য হচ্ছে কত L1। এখন তুমি যদি কি বস্তুটাকে দুই পাশ থেকে যদি টানো, দৈর্ঘ্য বরাবর যদি বল প্রয়োগ করো, তাহলে নিশ্চয়ই এই বস্তুটা হচ্ছে কী হবে, একটু লম্বা হয়ে যাবে, তাই না? তো লম্বা হয়েছে গেলে কি হবে, এর দৈর্ঘ্যটা একটু বড় হয়ে যাবে, এই যে এরকম দৈর্ঘ্যটা বড় হয়ে যাবে। এখন যে এর দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে টান দেওয়ার পরে বা বল প্রয়োগ করার পরে এই যে দৈর্ঘ্যটা, এটা হচ্ছে কত L2। তাহলে আমাদের দৈর্ঘ্যটা আগের তুলনায় কী হয়েছে, একটু বাড়ছে না? কতটুকু হচ্ছে বৃদ্ধি পাইছে দেখো তো, এই পর্যন্ত কিন্তু বৃদ্ধি পাইছে। এই যে এই দাগ দেওয়া এই পোর্শনটা হচ্ছে কী হয়েছে, বৃদ্ধি পাইছে। তো কতটুকু বৃদ্ধি পাইছে এটা কিন্তু আমরা চাইলে বের করতে পারি। কীভাবে? L2 থেকে যদি L1টা যদি বাদ দিই, L2 থেকে L1 যদি বাদ দিই, তাহলে কতটুকু আমাদের দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমরা পাওয়া যায়, মানে পেয়ে যাব। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন এই জিনিসটা হচ্ছে কত, L2 মাইনাস L1, ওকে। দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে কত, L2 মাইনাস L1। তো এই দৈর্ঘ্যের পরিবর্তন আর আমাদের শুরুতে যে দৈর্ঘ্যটা ছিল L1, এদের অনুপাতটাকেই বিকৃতি বলে। বিকৃতি কি? বিকৃতি হচ্ছে গিয়ে দৈর্ঘ্যের পরিবর্তন কত, L2 মাইনাস L1, আর কার শুরুতে যে দৈর্ঘ্য ছিল, আদি যে দৈর্ঘ্য ছিল, একটু নিচে নামা দেখাই, বিকৃতি জিনিসটা কি, দৈর্ঘ্যের পরিবর্তন, এই যে দৈর্ঘ্যের পরিবর্তন আর শুরুতে যে দৈর্ঘ্য বা আদি যে দৈর্ঘ্য আছে তাদের অনুপাতটা হচ্ছে কি বিকৃতি। তাহলে হচ্ছে গিয়ে কত, L2 মাইনাস L1 ডিভাইড বাই কি আসবে, L1। তাহলে এই জিনিসটাই বিকৃতি। L2 মাইনাস L1টা কি আমাদের দৈর্ঘ্যের পরিবর্তন, আর L1টা কি আমাদের হচ্ছে আদি দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন এবং আদি দৈর্ঘ্যের যে অনুপাত সেটাই কি আমাদের বিকৃতি। তো এখন হচ্ছে গিয়ে আমাদের যে প্রশ্নে যেটা সেই বিকৃতি সে দেওয়া আছে, তো দেখো 50 সেন্টিমিটার হচ্ছে দৈর্ঘ্যের, সো এটা কি, এটা হচ্ছে কি আমার শুরুর দৈর্ঘ্য বা L1, ওকে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের L1। পরবর্তীতে কি হয়েছে, যে বল প্রয়োগ করছে, বল প্রয়োগের ফলে দৈর্ঘ্যটা একটু বেড়ে গেছে, বেড়ে কত হচ্ছে 50.02, হচ্ছে কত আমাদের L2। তো এখন আমাদের বিকৃতি বের করতে হবে। তো বিকৃতি হচ্ছে কত, L2 মাইনাস L1 বাই L1, ওকে। তো এই প্রশ্নটা হচ্ছে গিয়ে এখন আমাদের বিকৃতি যদি নির্ণয় করতে হয়, এখন আমরা এই সূত্রটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করে হচ্ছে কি পেয়ে যাব। তো দেখো এখানে দেওয়া আছে, এই যে সেম জিনিস, কত L মাইনাস L0 বাই L0। তো আমরা হচ্ছে কি যেটা শিখছিলাম, আমরা হচ্ছে কি মাত্র তোমাদের দেখাইছি কত বিকৃতি মানে হচ্ছে কত L2 মাইনাস L1 বাই L1, ওকে। তো আমরা যেটাকে L1 বলছিলাম ওটা হচ্ছে কত, ওইটাকে হচ্ছে কি L0 ধরছে, সো এখানে হচ্ছে কত L0 বলে দিতেছি। আর যেটাকে আমরা L2 ধরছিলাম এখানে হচ্ছে কি সেটাকে L বলা আছে, তো এটাকে L বলা আছে। তো একই জিনিস L2 মাইনাস L1 বাই L1 এভাবেও লিখতে পারো, অথবা L2 মাইনাস L1, দুঃখিত, যে L2 মাইনাস L1 বাই L1 এভাবে লিখতে পারো, অথবা L মাইনাস L0 বাই L0 এভাবে লিখতে পারো। আমাদের বইতে হচ্ছে কি এভাবে দেওয়া আছে, কারণ তোমাদের বইতে হচ্ছে কি এইভাবেই ডিনোট করা আছে, সেই জন্য হচ্ছে কি এইভাবে হচ্ছে কি লেখা আছে। তো তার যে আদি দৈর্ঘ্য L0, শুরুর যে দৈর্ঘ্যটা এটা কত ছিল 50 সেন্টিমিটার, তুমি চাইলে এটাকে মিটারে কনভার্ট করে নিতে পারো। আর L2 হচ্ছে কত 50.02 সেন্টিমিটার, মানে পরে যে দৈর্ঘ্যটা হয়েছে, সরি L2 না L, হ্যাঁ। তো L হচ্ছে কত 50.02 সেন্টিমিটার, এটা। এখন বিকৃতি কীভাবে বের করতে হবে, দৈর্ঘ্যের পরিবর্তন কীভাবে বের করতে হয়, পরিবর্তিত দৈর্ঘ্য থেকে আদি দৈর্ঘ্যটা বাদ দিতে হয়, পরিবর্তিত দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য, ওকে। ডিভাইড বাচ্ছে কত আমাদের আদি দৈর্ঘ্যটা, আদি দৈর্ঘ্য কত L0। তো এখন হচ্ছে গিয়ে কী করতে হবে, আর এইখানে যে হচ্ছে মাইনাস সাইনটা হচ্ছে গিয়ে আছে, যে দেখো এখানে মাইনাস আর এখানে হচ্ছে কতটা ঢেউ দেওয়া আছে, এই ঢেউ দ্বারা হচ্ছে বলতে বুঝছে অটো মাইনাস মানে কি, যে L এবং L0, ঠিক আছে, এই দুইটার মধ্যে মনে করো প্রশ্ন যদি না দেওয়া থাকতো যে আদি দৈর্ঘ্য হচ্ছে কত এবং পরিবর্তিত দৈর্ঘ্য কত, তো তখন তুমি হচ্ছে গিয়ে জানতা না যে আমার কোনটা হচ্ছে কি বড়। তো এই সাইন মানে হচ্ছে গিয়ে সে অটোমেটিক বড়টা থেকে ছোটটা হচ্ছে মাইনাস করবে, ওকে। আচ্ছা, তো তোমরা হচ্ছে গিয়ে L মাইনাস L0 বাই L0 এভাবে লিখতে হচ্ছে হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এখন হচ্ছে কি ভ্যালু বসাই দিতেছি, L এর মান হচ্ছে কত 50.02, L0 এর মান 50 ডিভাইড বাই L0, সো টোটাল হিসাব করলে কত আসে 4 × 10⁻⁴। বিকৃতির কোনো একক থাকে না, তাই এখানে কোনো একক নাই, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নে চলে যাব। তো ঘ নাম্বার প্রশ্নে আমাদের কি জিজ্ঞেস করছে, এখন আমরা ঘ নম্বর প্রশ্নটা থেকে দেখতেছি। দেখো আমাদের ঘ নম্বর প্রশ্নে কি জিজ্ঞেস করছে, ঘ নম্বর প্রশ্নটা দৃশ্যকল্প 1 থেকে, তো আগে আমরা দৃশ্যকল্প 1টা পড়ে আসি।
তরলে পূর্ণ একটি লোহার নল, এই লোহার নলের দৈর্ঘ্য হচ্ছে কি 550 মিটার। তরলটিতে এবং লোহায় শব্দের বেগ যথাক্রমে 1450 এবং 5150। অর্থাৎ ওই লোহার নলের ভিতরে যে তরল আছে ওই তরলের মধ্যে দিয়ে শব্দের বেগটা হচ্ছে গিয়ে 1450, আর হচ্ছে গিয়ে লোহার মধ্যে দিয়ে শব্দের বেগ 5150। এর থেকে ইনফরমেশন দেওয়া আছে। এখন হচ্ছে কি আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে যে নলটির কোনো প্রান্তে একবার আঘাত করলে অপর প্রান্তে একাধিকবার শব্দ শোনার কারণটা হচ্ছে কি বিশ্লেষণ করো, মানে শব্দ শুনতে পাইছে। তো আমরা হচ্ছে গিয়ে নলের যে হচ্ছে গিয়ে ম্যাথ আছে বা পাইপের যে ম্যাথ আছে ওইখান থেকে হচ্ছে আমরা ঠিক কি জানি যে নলের বা পাইপের এক প্রান্তে যদি আঘাত করা হয় তাহলে ওই প্রান্তে দুইটা শব্দ যাবে। এখন দুইটা শব্দ কিভাবে যাবে, একটা যাবে হচ্ছে কি তরলের মধ্যে দিয়ে, আরেকটা যাবে কি লোহার মধ্যে দিয়ে। ওকে, এখন ওই পাশে হচ্ছে কি দুইটা শব্দ যাবে। এখন দুইটা শব্দ কি আলাদাভাবে শুনতে পাবে কিনা সেটা হচ্ছে কি ডিপেন্ড করে দুইটা শব্দ শুনতে পাওয়ার মাঝখানে যে সময়ের ব্যবধান এটা 0.1 সেকেন্ড বা তার বেশি কিনা। যদি 0.1 সেকেন্ড বা তার বেশি হয়ে থাকে তাহলে হচ্ছে কি আলাদাভাবে শুনতে পাবে, আর যদি না হয় শুনতে পাবে না। তো প্রশ্নে যেহেতু বলছে যে শুনতে পাবে এবং শোনার কারণটা কি, তো কারণটা হচ্ছে কি যেহেতু শুনতে পাবে তার মানে হচ্ছে কি এদের মাঝখানে সময়ের ব্যবধানটা অবশ্যই 0.1 সেকেন্ড থেকে বেশি, এবং কারণটা যেহেতু আমাদের কাছে জানতে চেয়েছে তো আমরা ওই টাইমের ব্যবধানটা বের করে দেখা দিব। ওকে, তো এখানে থেকে দেখো যে একই জিনিস হচ্ছে কি এখানে থেকে দেওয়া আছে আমাদের বইতে। তো যদি অ্যান্সারের দিকে যাই, দেখো কি কি দেওয়া ছিল। প্রথমত নলের দৈর্ঘ্য কত, 550 মিটার। তরলের মধ্যে শব্দের বেগ কত, 1450 মিটার পার সেকেন্ড, এবং লোহার মধ্যে শব্দের বেগ হচ্ছে কত, 5150 মিটার পার সেকেন্ড। তো তরলের মধ্যে যে হচ্ছে গিয়ে ইয়াটা মানে বেগটা এটা কিন্তু VL, হ্যাঁ VL মানে লিকুইডের মধ্যে বেগ কত 1450, আর লোহাতে যে শব্দের বেগ সেটা কিন্তু VI, লোহার ইংরেজি আয়রন, তো এখান থেকে আসছে VI, একটা VL একটা হচ্ছে কত VI, তোমরা কনফিউজ হও না। আচ্ছা, সো VL কত 1450 এবং VI কত 5150। ওকে, এখন তরলের মধ্য দিয়ে ওই যে পাইপের মধ্যে যেই তরল থাকে, আমরা যদি পাইপটা যদি আরেকবার আঁকি, পাইপের মধ্যে যে তরল থাকবে সেই তরলের মধ্য দিয়ে যে শব্দটা থেকে যাবে এই পাশ থেকে এই পাশে যেতে কি একটা সময় তো হচ্ছে লাগবে, তো সেই সময়টাকে হচ্ছে ধরলাম হচ্ছে কত TL, ঠিক আছে TL লিকুইডের মধ্যে যে সময়, আর লোহার মধ্যে যে শব্দটা হচ্ছে গিয়ে যাবে সেটা হচ্ছে যাওয়ার সময়টা হচ্ছে কত TI। ওকে, এখানে হচ্ছে গিয়ে ফন্টের কারণে একরকম লাগতেছে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে কত VI আর হচ্ছে কত VL, TI আর হচ্ছে কত TL। আচ্ছা যাই হোক, তো আমাদের হচ্ছে গিয়ে পাইপের মধ্যে দিয়ে এক পাশ থেকে আরেক পাশে হচ্ছে শব্দ যাবে, তার মাঝে কি শব্দ কি শুধু 550 মিটার অতিক্রম করবে, 550 মিটার গিয়ে আবার কিন্তু ব্যাক করবে না। প্রতিধ্বনিতে এই জিনিসটা হয় যে 550 কে আবার ব্যাক করলো, কিন্তু এখানে ব্যাক করে না, জাস্ট এক পাশ থেকে আরেক পাশে গেছে। তার হচ্ছে গিয়ে কতটুকু গেছে 550 মিটার হচ্ছে অতিক্রম করছে, পানির মধ্যে দিয়েও তরলের মধ্যে দিয়েও আর কি লোহার মধ্যে দিয়েও। তাহলে আমাদের শব্দের অতিক্রম দূরত্ব হচ্ছে কত D, তাহলে হচ্ছে গিয়ে D ইজ ইকুয়াল টু কি আসবে V ইন্টু T, এই হচ্ছে কি আমাদের সূত্র। আমাদের টাইম বের করতে হবে, তো V কে এই পাশে পাঠিয়ে দিব, তো D বাই V ইজ ইকুয়াল টু কি আসবে T। ওকে, তো আমরা যদি তরলের মধ্যে দিয়ে যদি শব্দটা নির্ণয় করতে চাই, শব্দের সময় বের করতে চাই, তাহলে হচ্ছে তরলের টাইমের জন্য কি করতে হবে D বাই তরলের মধ্যে হচ্ছে বেগ মানে D বাই VL, এটা তাহলে TL এটা হচ্ছে কত L, হ্যাঁ, সো TL ইজ কত D বাই VL। ওকে, তো D এর মান কত 550, আর VL মানে লিকুইড বা তরলের মধ্যে হচ্ছে কি বেগটা কত 1450 মিটার পার সেকেন্ড, হিসাব করে বসা দিলাম কত 0.38 আসছে। একইভাবে হচ্ছে কত লোহার মধ্যে দিয়ে হচ্ছে বের করতে পারবো, সো TI দেখো এখানে হচ্ছে I স্পষ্ট বোঝা যাচ্ছে, সো TI যে কত D বাই VI, তো কত আসবে D বাই VI, তো D এর মান কত 550 আর VI কত 5150, হিসাব করলে কত আসে 0.1068 সেকেন্ড। তাহলে দুইটা জিনিসের মধ্য দিয়ে আমাদের শব্দ যাইতে কতটুকু হচ্ছে কি সময় লাগে সেটা হচ্ছে পেয়ে গেছি। এখন কি করতে হবে, এদের মাঝখানে ব্যবধান বা পার্থক্যটা বের করতে হবে। পার্থক্যটার জন্য হচ্ছে কত যে TL মাইনাস হচ্ছে কত TI, বড় সময় থেকে ছোটটা হচ্ছে বাদ দিব, কত আসবে 0.38 মাইনাস 0.1068, কত আসে 0.2732 সেকেন্ড, যেটা হচ্ছে কত 0.1 সেকেন্ডের তুলনায় বেশি। অর্থাৎ দুইটা শব্দের মধ্যবর্তী সময়ের পার্থক্যটা 0.1 সেকেন্ডের তুলনায় বেশি, এই জন্য হচ্ছে গিয়ে দুইটা শব্দ একাধিকবার শুনতে পাইছে বা দুইটা শব্দ আলাদাভাবে শুনতে পাইছে, অর্থাৎ একাধিকবার শব্দ শুনতে পাইছে।